আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার হাতে এখন যে বইটা আছে এর নাম হচ্ছে রিহলাতুল মাকদিসি বা এর অন্য নাম আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম। এর লেখক হচ্ছেন মাকদিসি। মাকদিসি একজন পর্যটক ছিলেন এবং ভূগোলবিদ ছিলেন। তিনি মুসলিম বিশ্বের প্রায় পুরো অংশই আন্দালুস ব্যতীত অন্য যা অংশ আছে এগুলো সফর করেছেন এবং সেখানকার যে সফর কাহিনী সফরনামা সেটা তিনি এই বইতে লিখেছেন। কিন্তু গতানুগতিক সফরনামার মতো নয় যে তিনি কোনো এলাকায় গিয়েছেন তারপরে কোন এলাকায় গিয়েছেন সেভাবে নয়, বরং তিনি তার সফরনামাটাকে বিবৃত করেছেন বিভিন্ন অঞ্চল ধরে। এবং সত্যি কথা বলতে কি এখানে সফরনামার চাইতে অঞ্চলের বিবরণটা এবং অঞ্চলের বিবরণটা একটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেওয়া সেটা তার বইয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি এক একটা অঞ্চল ধরেছেন, সেই অঞ্চলের বৈশিষ্ট্য বলেছেন, তারপর ওই অঞ্চলের সাথে তার যদি কোনো সফরের স্মৃতি থাকে সেটাকে উল্লেখ করেছেন। তো যাই হোক, এটাকে আমরা সাধারণত এটা ভ্রমণ কাহিনী হিসেবেই পরিচিত, যেহেতু তিনি তার নিজের অভিজ্ঞতা বলেছেন। এটা ইসলামী তুরাসের একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। গুরুত্বপূর্ণ এই অর্থে যে তিনি যেই সময়ে এই সফরটা করেছেন, মোটামুটি ধরা যায় যে 360 হিজরি থেকে 380 হিজরির মধ্যে তিনি এই সফরনামা করেছেন, অর্থাৎ 970 থেকে 990 খ্রিস্টাব্দের মাঝে। মাকদিসির জন্ম মূলত 336 হিজরি বা 947 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 980 হিজরি, মৃত্যুর 380 হিজরি 990 খ্রিস্টাব্দে। তিনি আব্বাসী শাসনামলের লোক এবং তিনি যে সময় সফর করতেছেন তখন মুসলিম বিশ্বের কেন্দ্রীয় দায়িত্বে আব্বাসীরা ছিল, কিন্তু আঞ্চলিকভাবে অনেকগুলো শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল এবং আব্বাসীরাও বুয়াইহিদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল অনেকাংশে, এবং সেলজুকদের আধিপত্যের আগের যুগ ছিল এই সময়কালটা। তো বাগদিসি সম্পর্কে খুব বেশি তথ্য তার জীবনী গ্রন্থগুলোতে পাওয়া যায় না। তার সম্পর্কে আমরা যতটুকু তথ্য পাই সেটা এই বইতেই বিভিন্ন বৃত্তান্তের ফাঁকে তিনি নিজের সম্পর্কে যা উদ্ধৃত করেছেন সেটা থেকে বোঝা যায়। তো তার সম্পর্কে এটা এটা জানা যায় যে তার জন্ম ফিলিস্তিনে। তিনি মূলত ফিলিস্তিনের বাইতুল মাকদিসের বাসিন্দা ছিলেন, যেটা তিনি বইয়ের ভিতরে এক জায়গায় স্বীকার করেছেন। এবং তিনি সেখানে বলেছেন যে তাকে এক এক অঞ্চলে মানুষ এক এক নামে চিনত। এক জায়গায় তিনি বলেছেন তাকে প্রায় 60টা নামে মানুষ চিনত। যে অঞ্চলে গিয়েছেন এক একজন তাকে এক এক পরিচয়ে চিনতে বেশি স্বস্তি বোধ করতো বা তিনি নিজের পরিচয়টা ওভাবে দিতেন। মাকদিসি সম্পর্কে বইয়ের ভিতর থেকে জানা যায় যে তিনি ফিকহের একজন খুব ভালো ছাত্র ছিলেন। ফিকহে তার দখল ছিল। যেমন তিনি ভূমিকায় বলেছেন যে আমি যত জায়গায় গিয়েছি আমাকে নানা ধরনের আচরণ করতে হয়েছে, মানুষের সাথে মিশতে হয়েছে, নানা ফিরকার মানুষ দেখেছি, নানা জায়গায় গিয়েছি। তো সেখানে কখনো কখনো রুখসত ছেড়ে, আজিমত ছেড়ে রুখসতের উপর আমাকে আমল করতে হয়েছে। কিন্তু এমন কোথাও আমি এমন কোনো আমল করি নাই যেটা চার ইমামের মাযহাবের বাইরে কোনো আমল হয়েছে, এমন আমল করি নাই। অর্থাৎ পরিস্থিতির কারণে তিনি মূলত হানাফি ছিলেন, কিন্তু পরিস্থিতির কারণে তিনি কখনো কখনো নিজের মাযহাবের বাইরে গিয়েও আমল করেছেন, কিন্তু সেক্ষেত্রে অন্য মাযহাবের স্বীকৃত 4 মাযহাবের অন্য কোনো মাযহাবের কোনো ইমামদের রাজেহ ফতোয়া ছিল বলেই তিনি সে আমলটা করেছেন। তো এটা থেকে বোঝা যায় যে ফিকহে তার ভালো পড়াশোনা ছিল, ভালো পারদর্শিতা ছিল এবং তিনি ফকিহদের প্রতি তার ভালোবাসাও ছিল অনেক বেশি। তিনি বিভিন্ন জায়গায় বইয়ের যেখানে যেখানে সফরনামা বলেছেন ওইসব অঞ্চলের ফকিহদের প্রশংসা করেছেন এবং বইয়ের ভূমিকায় তিনি বলেছেন যে আমি যখন কোনো অঞ্চলের কোনো নিন্দা করি বা সেখানকার মানুষের খারাপ কোনো গুণের কথা বলি, খারাপ বৈশিষ্ট্যের কথা বলি, তখন ফকিহরা এটা থেকে আলাদা থাকবেন। অর্থাৎ আমার এই কথা দ্বারা ফকিহরা উদ্দেশ্য না, কারণ তারা তো যেই কোনো অঞ্চলের আহলে খায়ের বা উত্তম মানুষ হিসেবে বিবেচিত, তারা আমার প্রত্যেক এলাকায় তারা আছেন, তারা আমার আলোচনার মধ্যে পড়বে না। তো এটা থেকেও বোঝা যায় যে ফকিহদের প্রতি তার একটা ভালোবাসা মহব্বত ছিল। তার অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজের সন্ধান পাওয়া যায় না, কিন্তু এই কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে তার এই বই থেকে আমরা ওই সময়কালের জনজীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন এগুলো সম্পর্কে অনেক তথ্য পাই, যেটা আমরা গতানুগতিক রাজনৈতিক ধারার ইতিহাসের যে গ্রন্থ, যেটা আল বিদায়া ওয়ান নিহায়ার কথা বলি, কিংবা ইবনুল জাওজির আল মুনতাজাম ফি তারিখিল মুলুকি ওয়াল উমামের কথা বলি, কিংবা একই ধারায় তারিখ ইবনে খালদুনের কথা বলি, কিংবা তারিখুল ইসলাম জাহাবির কথা বলি, সেগুলোতে এগুলো পাওয়া যায় না। এখানে তিনি কিভাবে আলোচনা করেছেন সেটা আমরা একটু পরে আসছি। আগে বইটার একটু সংক্ষিপ্ত পরিচয় যদি দেই, এই বইটা প্রথমে উনি বেশ কয়েকটা লম্বা ভূমিকা এনেছেন এবং ভূমিকা অংশ যদি বলি তাহলে প্রায় মোটামুটি 70-80 পৃষ্ঠার মতো তার ভূমিকাটা বিস্তৃত। 83 পৃষ্ঠার মতো লম্বা একটা ভূমিকা দিয়েছেন। একদম ভূমিকার শুরুতে উনি বলছেন যে তার এই গ্রন্থ রচনার প্রেক্ষাপটটা কী ছিল বা কেন তিনি এই বইটা রচনা করেছেন। তো সেখানে তিনি তার পূর্বে যারা কাজ করেছেন তাদের কাজগুলোর একটা পর্যালোচনা করেছেন। তার আগে এইভাবে ভ্রমণ কাহিনী কেউ লিখেননি, কিন্তু ভূগোলের উপরে অনেক বই লেখা হয়েছে। তো তিনি সেগুলোকে নিয়ে আলোচনা করছেন যে সেগুলোতে কোনো সমস্যা আছে কিনা। তার আগে যারা ভূগোলের বই লিখেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন আবু আবদুল্লাহ আল জাইহানি, যিনি আল মাসালিক ওয়াল মামালিক লিখেছেন।
তিনি এটার পর্যালোচনা করছেন, বলছেন যে এখানে আসলে প্রয়োজনীয় অনেক তথ্য নেই। তারপরে এখানে যে অঞ্চলগুলো আলোচনা করা হয়েছে সেই অঞ্চলগুলোর ব্যাপ্তি অনেক সীমিত, অর্থাৎ অনেক বেশি অঞ্চল নিয়ে এখানে আলোচনা করা হয়নি, কলেবরটা সীমিত। তারপরে উনি দ্বিতীয় ধাপে আনছেন আবু জাইদ বালখির কিতাব সূরাতুল আকালিম, যেটা সেটাকে উনি বলছেন যে আসলে এখানে অনেক বেদরকারি কথাবার্তার উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে প্রয়োজন নেই সেখানে রাস্তা কোন পথ কোন দিক থেকে কোথায় গিয়েছে সেগুলো নিয়ে লম্বা আলোচনা, আবার অনেক জরুরি বিষয়ে আলোচনা সেখানে নাই। এরপর আছে ইবনুল ফকি আল হামদানির কিতাব, যেটা কিতাবুল বুলদান নামে বিখ্যাত। তো সেটাকে উনি বলছেন যে এখানেও তো একই অবস্থা, ওয়াদ খালাফি কিতাবিহি মালা ইয়ালিকু বিহি মিনাল উলুম, কিতাবের ভিতরে এমন এমন জিনিসপত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে যেটা ইলমের সাথে জ্ঞানের সাথে কোনো সম্পর্কই নাই। মারাতান ইয়াজহাদু ফিদ দুনিয়া বা তারাতান ইয়ারগাবু ফিহা, কখনো একেবারে দুনিয়ার প্রতি পুরা বৈরাগ্য চলে আসতেছে, দুনিয়ার প্রতি জাহেদ, আবার কখনো মনে হচ্ছে দুনিয়ার প্রতি টেনে দিচ্ছে, অর্থাৎ উত্থান পতন আছে লেখায়। তো কখনো মানুষকে হাসানো হচ্ছে, কখনো কাঁদানো হচ্ছে, অর্থাৎ মাকদিসি মোটা দাগে ওই বইটার মানহাজটাও সমর্থন করতে পারেন নাই, বা ওইটাকে উনি মনে করছেন যে অনেক বেশি উপকৃত হওয়ার মতো বই না। এরপরে মাকদিসির আগে যারা লিখেছেন এর মধ্যে আরো দুজন আছেন, একজন হচ্ছেন জাহেজ। জাহেজের বই হচ্ছে আল আমসার ওয়াজাইবুল বুলদান, এটা এখন পাওয়া যায় না, কিন্তু এই বইয়ে খণ্ডিত অংশ ইবনে খুরদাসবে সহ কিংবা ইয়াকুত হামাবি সহ আর বিভিন্ন জনের লেখায় এর উদ্ধৃতি পাওয়া যায়। আর এরপর হচ্ছেন ইবনে খুরদাসবে, যার বইকেও মাকদিসি দেখেছেন। ইবনে খুরদাসবের বইয়ের নামও আল মাসালিক ওয়াল মামালিক। তো মাকদিসি বলছেন যে ইবনে খুরদাসবে এবং জাহেজের যেই দুই, এটা আসলে একেবারে সংক্ষিপ্ত রিসালার মতো, এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই, অর্থাৎ কাজের জায়গায় এখন একটা বড় শূন্যতা আছে মাকদিসির সময়কালে, অর্থাৎ আমরা তার এই বইয়ের লেখার সময়কাল যেটা, সেটা হচ্ছে মোটামুটি 377-78 হিজরির পরে। এখানে অনেক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন যে মাকদিসিকে ইবনুন নাদিমের জাল ফিহরিস্ত, যেটা তিনি 377 হিজরিতে রচনা করেছেন বা রচনা কাজ শেষ করেছেন, সেখানে কেন মাকদিসির বিবরণ পাওয়া যায় না? তো না পাওয়া যাওয়ার একটা স্বাভাবিক কারণ, অনেকে এটার উপর আপত্তি করে বলেন যে মাকদিসিকে গুরুত্ব দেওয়া হয় নাই, বা মুসলমানরা কখনো এই কাজগুলোকে গুরুত্ব দেয় না, এগুলোকে তারা কোনো ইলমি রচনাই মনে করে না। আসলে ব্যাপারটা এমন না, কারণ মাকদিসি যেই রচনাটা করেছেন তিনি 377 হিজরির পরেও কাজ চলেছে, এটা তার এই লেখা পড়লে বোঝা যায়। তো 377 হিজরিতে যে বই লেখা শেষ, সেখানে এই বইটা আর কথা ইবনে নাদিম কীভাবে বলবেন? আর তাছাড়া মাকদিসির জীবন সম্পর্কে যেহেতু খুব তথ্য কম পাওয়া যায়, তার মানে এটা বোঝা যায় যে এই রচনা ছাড়া তার অনেক বড় কোনো কীর্তি ছিল না, যেটার কারণে তিনি সমকালীন জনজীবনে পরিচিত হবেন। তো ইবনুন নাদিম তো তার আল ফিহরিস্তে তাদের কথাই এনেছেন যাদের বই প্রকাশিত হয়ে গিয়েছে, মানে পাণ্ডুলিপি হাতে চলে এসেছে, অথবা তারা কোনো কারণে বিখ্যাত হয়েছেন। তো মাকদিসির যেহেতু দুইটার কারণে কোনোটাই ঘটে নাই, তো ইবনুন নাদিমের আল ফিহরিস্তে তার স্থান না পাওয়া এটা একটা স্বাভাবিক ঘটনা। কারণ ইবনুন নাদিম যখন আল ফিহরিস্তে লেখার কাজ শেষ করছেন, মাকদিসি তখনও তার লেখার কাজ শেষই করেননি, বা তার বইটা পাণ্ডুলিপিটা ওয়ারাকদের দোকানে হয়ে মুসলিম বিশ্বের নানা অঞ্চলে পৌঁছেনি। তো ওই জায়গা থেকে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বলা যায়। তো যাই হোক, মাকদিসি মোটা তাকে বলতে চাচ্ছেন যে তার এখানে আরও অনেক কাজ করার সুযোগ আছে, এই জন্য তিনি এই কাজটা করেছেন। এরপরে তিনি বই সম্পর্কে বলছেন, কিন্তু বইয়ে মূল কথায় প্রবেশের আগে তিনি একটা প্রাসঙ্গিক একটা যে ভূমিকা দিয়েছেন, এখানে অনেকগুলো কথা বলছেন। যেমন একটা অধ্যায় তিনি এনেছেন এখানকার যে মুসলিম বিশ্বের যে গুরুত্বপূর্ণ নদী এবং সামুদ্রিক পথ, এগুলোর বিবরণ দিয়েছেন। বিভিন্ন নদীর উৎপত্তি স্থল সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তার মালুমাত অনুসারে তখনকার মানুষের জ্ঞান যতটুকু ছিল, পরবর্তীতে এইসব নদীর অনেকগুলোর উৎপত্তি স্থল সম্পর্কে ভিন্ন ভিন্ন গবেষণাও আছে, কিন্তু তিনি তার সময়কাল অনুসারে সবগুলোর উৎপত্তি স্থলে তিনি একেবারে যেতে পেরেছেন এমন না। মানুষের মুখে যেটা শুনেছেন, প্রবীণদের কাছ থেকে যেটা শুনেছেন, কোনো এলাকার বাসিন্দাদের কাছ থেকে যেটা তার কাছে স্পষ্ট ছিল, সেটাকে লিখেছেন। তো এই ধরনের প্রচুর আলোচনা, এখানে অনেক আলোচনা করেছেন। বাগদাদের যে নদীগুলো এসেছে সেগুলোর সাথে বসরার নদীগুলোর কানেকশন কি, কোন নদীর ভেতর থেকে কোন খাল এসেছে। বাগদাদের অনেক বিখ্যাত খাল ছিল, যেমন নাহরে ইসার কথা আমরা জানি, তো এটার আসলে শাখা কোথায়, কিংবা উবাল্লাতে যে নদীপথ ছিল সেটার সাথে কোথায় কোথাকার কানেকশন, এবং ভারত মহাদেশ ভারত অঞ্চলে আগমনের পথে যে নদীগুলো পড়ে, এগুলো সবগুলো নিয়ে আলোচনা করেছেন। এটা লম্বা আলোচনা, এবং যারা এই বিষয়গুলোতে গবেষণামূলক কাজ করতে চায় বা এইগুলো নিয়ে পড়াশোনা বেশি করতে চান, তাদের জন্য এখানে অনেক তথ্য এবং অনেক উপাদান আছে। মাকদিসির লেখা মাঝে মধ্যে মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে তিনি একটু আবেগের প্রাবল্য দেখাচ্ছেন, বা একটা অনির্ভরযোগ্য কথাকে জোরের সাথে বলে দিচ্ছেন, এমন কিছু ব্যাপার অবশ্যই আছে, কিন্তু সচেতনতার সাথে পড়লে সেটা আবার স্পষ্ট হওয়া যায়। এরপরে উনি আরেকটা গুরুত্বপূর্ণ যেই মানে ভূমিকার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পরিচ্ছেদ এনেছেন, সেটা হচ্ছে যে একই নাম কিন্তু ভিন্ন ভিন্ন এলাকা, অর্থাৎ একই নামের শহর, সেটা দুই অঞ্চলে, এগুলোর তিনি একটা লম্বা আলোচনা করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা যখন ইসলামী তারিখ পড়ি তখন ইতিহাসে এই সমস্যাটা খুবই হয়, যে অনেক সময় দেখা যাচ্ছে বানান একই রকম, অনেক সময় বানান ভিন্ন কিন্তু উচ্চারণ কাছাকাছি। যেমন বসরা আবার বুসরা, তো একটা হচ্ছে ইরাকে, একটা হচ্ছে সিরিয়ায়। এখন কোথায় কোনটা উদ্দেশ্য, এইগুলো সম্পর্কে জানার জন্য এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হয়, যে কাছাকাছি নাম কিন্তু অঞ্চল ভিন্ন, কিংবা বানান একই অঞ্চল ভিন্ন,
এই পার্থক্যগুলো আসলে জানা থাকা দরকার। তো এই জায়গা থেকে এই ভূমিকার এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তিনি অনেকগুলো এলাকার কথা বলেছেন যে যেগুলো বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। নাসা যে শহর, ইমাম নাসাইর যেখানে জন্ম, এটা খোরাসানে একটা শহর আছে, আবার পারস্য একটা শহর আছে এই নামে, আবার আরেকটা শহর আছে কিরমানে, অর্থাৎ একই নামে তিনটা শহর। বাইজা যে শহর, বাইজা হচ্ছে ফারেসের একটা শহর পারস্যে, আবার এটা মাগরেবে উত্তর আফ্রিকায় একটা শহরই নয় পাওয়া যায়। তো এই ধরনের অনেকগুলো উদাহরণ তিনি দিয়েছেন, যদি কেউ আগ্রহী হয় দেখে নিতে পারেন, যেটা এটা খুব চমৎকার একটা জায়গা। আচ্ছা, এরপরে উনি হচ্ছে বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্য সম্পর্কে একটা সামগ্রিক আলোকপাত করছেন। বইয়ের ভেতরে উনি প্রত্যেকটা অঞ্চলকে আলাদা আলাদাভাবে তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, কিন্তু ভূমিকার একটা পরিচ্ছেদে তিনি প্রত্যেক অঞ্চলে সামগ্রিকভাবে কিছু উসুলি কথা বলছেন। তো এখানে কিছু ব্যাপার মানে প্রথমে মনে হয় যে কিছুটা হাস্যকর। আসলে এগুলো জনশ্রুতি বা জনমুখে যেগুলো ছিল সেগুলোকে হয়তো তিনি নকল করেছেন। এগুলো সবগুলো একেবারে অকাট্য এমন কিছু না, বা কোনো শহরকে একেবারে এই নিয়ম নীতিগুলো ধরে মাপা সেটাও ভুল হবে। যেমন উনি নিশাপুরের যারা কারিগর তাদের প্রশংসা করছেন, বস্ত্রায় যারা ব্যবসায়ী তাদেরকে প্রশংসা করছেন যে এরা খুব দক্ষ হয়, বস্ত্রার ব্যবসায়ীরা এবং নিশাপুরের যারা কারিগররা তারা সূক্ষ্ম কারুকাজ জানে, এগুলো বলেছেন। দামেশকে প্রশংসা করতে গিয়ে বলেছেন যে এখানে অনেক নদী নালা আছে, মানে সুজলা সুফলা এলাকা। এবং আচ্ছা, সুজলা সুফলা সম্পর্কে মানে নদী নালা বা বাগান এবং পানির নহর খনন করা এগুলো সম্পর্কে মাকদিসির একটা পর্যবেক্ষণ আছে, যেটা তিনি বইয়ের ভিতরে এক জায়গায় বলছেন। তিনি বলেন যে মুসলমানরা যখন কোনো শহর স্থাপন করেছে সেখানে পানির নালা কিংবা খাল খননের পরিপূর্ণ নিজাম করেছে, পরিকল্পনার সাথে সেগুলো খনন করেছে, এবং বাগান স্থাপন করেছে সেখানে, ফুলের বাগান, বিভিন্ন ফলের বাগান, এগুলো খুব গুরুত্বের সাথে করেছে। কিন্তু এটা কেন প্রতিষ্ঠা করেছে? মাকদিসির বর্ণনা হলো যে মুসলমানরা কোরআনুল কারিমে জান্নাতের যেই নেয়ামতের কথা শুনে, এবং জান্নাতের যে নেয়ামতের কথা কোরআনুল কারিমে বলা হয়েছে, যে পরিচয় দেওয়া হয়েছে, সেখানে বাগানের কথা এবং নহর আনহারের কথা আছে। অর্থাৎ এগুলোর সাথে মুসলমানদের একটা আত্মিক সম্পর্ক এবং মানসিক সম্পর্ক আছে। এই জন্য মুসলমানরা যখন নিজেরা কোনো শহরে গোড়াপত্তন করে তখন সেখানে তারা বাগান, ফুলের বাগান এবং পানির নহর, ঝর্ণা, এগুলোকে তারা সেখানে খনন করে। এটা হচ্ছে মুসলমানদের প্রতি কোরআনের যেই জান্নাতের যে চিত্রায়ন, সেটার প্রতি মুসলমানদের যে মানসিক নৈকট্য আছে সেটার একটা প্রমাণ। যাই হোক, তো উনি তত্ত্বাবস্থানের কথা বলছেন যে এখানে সবসময় প্রচুর বৃষ্টি হয়, এবং উনি বলেন যে বালাবাক এবং মিশরের লোকজনের চাইতে বেশি মদখর লোক আমি আর কোথাও দেখি নাই। এটা হয়তো উনি যখন গিয়েছেন সেখানকার উনি এই দৃশ্যগুলো দেখেছেন। এবং আরেকটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে যে ওই সময়টার কাছাকাছি সময় কিন্তু মিশরে ওবাইদি সালতানাতের শাসনামলের সূচনাকাল হয়, এবং ওবাইদিদের সময়ে ইসলামের যত শেয়ার আছে সেগুলোকে নিশ্চিহ্ন করা হয়, এবং ওবাইদিরা মানুষের আকীদা বিশ্বাসের উপর আঘাত করে, প্রচুর শরাবখানা খোলে। তো ফলে ওই ধরনের নৈরাজ্য সেখানে একটা স্বাভাবিক চিত্র ছিল, সম্ভবত ওইটার একটা প্রতিবিম্ব তিনি দেখেছেন। মিশরের মানুষ সম্পর্কে উনি আরও অনেকগুলো কথা বলেছেন নানা জায়গায়। যেমন তিনি এক জায়গায় বলেছেন যে মিশরের মানুষের একটা অভ্যাস হলো, তারা যখন নামাজে দাঁড়ায় তখন তারা ডানে বামে তাকায়, আবার হচ্ছে তারা নাক পরিষ্কার করে, এবং নাক পরিষ্কার করে নাক থেকে যে ময়লা বের হয় সেটাকে তারা জায়নামাজের নিচে লুকিয়ে রাখে। এটা হয়তো সবার অভ্যাস ছিল না, হয়তো বা তিনি কাউকে দেখেছেন, সেটাই তিনি উল্লেখ করেছেন। সাইরাফ একটা শহর আছে, এই লোকজন সম্পর্কে তিনি বলছেন যে এরা হচ্ছে সবচেয়ে বেশি ফাসেক, একেবারে মানে খুবই ফাসেক। আর দামেস্ক এবং সিজিস্তানের লোকজন বেশি অন্ধ হয়। এইগুলো হচ্ছে ওনার মূল্যায়ন। পরেও যে উনি একটু আগে আমরা যে উসুলটা বলেছি যে আমি যখন কারো খারাপ কথা বলি তখন ফকিরের ভেতরে থাকবে না, এটা বলছেন। তারপরে উনি আরেকটা উসুল বলছেন, যেটা মানে এগুলো আসলে সবসময় যে এভাবে মিলবে এটা জরুরি না, আমরা শুধু ওনার কথা হিসেবে এগুলো উদ্ধৃতি করি। উনি বলেন যে যেই অঞ্চলে বেশি বরফ পড়ে, যেখানে তুষারপাত হয়, সেখানকার মানুষ বেশি মোটা হয় এবং শরীর স্বাস্থ্য অনেক বেশি ভারী হয়, এবং তাদের দাড়ি অনেক লম্বা হয় এবং চেহারা দেখতে খুব সুন্দর হয়। তো এটা আমরা মিলাতে পারি ককেশাস বা অন্যান্য অঞ্চলের সাথে কতটুকু মিলে, এটা আপনারা যারা পর্যবেক্ষণ করবেন তারা বলতে পারবেন। বাকি উনি এই কথাটা এখানে বলছেন, এবং উনি বলছেন যে এই যে আমার পর্যবেক্ষণটা বলছি তোমরা এটা কোথায় কোথায় মিলাবা, তোমরা ফারগানাকে দেখো, খাওয়ারিজমকে দেখো, আর্মেনিয়াকে দেখো। এই অঞ্চলগুলোর মানুষ, সেখানে বরফ তুষারপাত হয়, তাদের চেহারা সুন্দর, তাদের শরীর অনেক ভারী, দাড়ি অনেক লম্বা হয় এবং তারা মোটাসোটা মানুষ হয়। এটা এই শহরগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। এরপরে তিনি আরেকটা কথা বলছেন, উনি বলেন যে যেখানে নদীর অঞ্চল, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, সেখানে জিনা ব্যভিচার বেশি হয়। তো এটাও মানুষের পর্যবেক্ষণ অনুসারে হতে পারে, কিন্তু এমনিতে একটা ব্যাপার তো বোঝা যায় যে ওইসব অঞ্চলে যারা জেলে থাকে বা যারা দীর্ঘদিন সমুদ্রে মাছ ধরে অভ্যস্ত থাকে, পরিবার থেকে দূরে থাকে, তাদের মধ্যে এগুলোর বেশি হওয়ার কিছুটা সম্ভাবনা থাকতে পারে, বা হয়তো উনি কোথাও পর্যবেক্ষণ করেছেন। তিনি বাগদাদেও গিয়েছেন, কিন্তু বাগদাদ সম্পর্কে তার লেখায় আমরা কোনো ফ্যান্টাসি দেখি না কিংবা উচ্ছ্বাস দেখি না। এবং এটাও মনে রাখতে হবে যে তিনি যে বাগদাদ দেখেছেন সেটা হিজরি 4th শতাব্দীর শেষ দিকের বাগদাদ। এটা
খলিফা হারুনুর রশিদের সময় কিংবা আবু জাফর মানসুরের সময় বাগদাদ না, এবং এটা তার লেখায় স্পষ্ট। তিনি বলেন যে বাগদাদ একসময় খুবই ঐশ্বর্যের নগরী ছিল, এটা একসময় খুবই প্রাণ প্রাচুর্যে ভরপুর একটা নগরী ছিল, কিন্তু এখন এটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। এবং এটা দেখে আমি কোনো বিস্ময়বোধ করি না, আমার কাছে এটা অনেক বেশি ভালোও লাগে নাই। তারপরে উনি বলেন যে আমি যখন এটা প্রশংসা করেছি তখন এটা তার পরিচয়ের জন্য করেছি। অর্থাৎ প্রশংসাটা আমি দেখে বাস্তবে তাকে আমার অনেক ভালো লাগছে এমন না, বরং এই শহরের পরিচিতি এই প্রশংসা সহ, ওই জন্য আমি প্রশংসাটা উল্লেখ করছি যেন এটা আপনারা বুঝতে পারেন। এবং উনি বলেন যে তার সময় তিনি যে সফর করেছেন সেখানে তাহলে বাগদাদের মতো ঐশ্বর্যশীল নগরী তার দৃষ্টিতে কোনটা, উনি বলেন সেটা হচ্ছে ফুস্তাত, মিশরের যে ফুস্তাত শহর। অতীতকালে বাগদাদ যেমন ছিল বর্তমানে ফুস্তাত শহরও সেই অবস্থানে আছে। এবং আমি পুরা ইসলামের যত শহরে ঘুরেছি এর চাইতে উত্তম কোনো শহর দেখি নাই। মাকদিসির এই কথার উপরে অনেক বেশি আস্থা রাখার সুযোগ নেই, কারণ উনি ভিতরে অনেক জায়গায় অনেক শহর সম্পর্কেই বলেছেন যে এই শহরের কোনো দৃষ্টান্ত ইসলামে আর নাই, মুসলিম ভূখণ্ডে আর নাই। এটা উনি ভিতরে অনেক জায়গায় বলেছেন। আচ্ছা, উনি আবার ভূমিকাটা এক জায়গায় বলেছেন যে আমি যখন বলেছি যে এটা দৃষ্টান্ত আর নাই বা ইয়ে নেই, তখন এই কথাকে চূড়ান্ত মনে করার দরকার নেই, আমি সেখানে তার প্রশংসা করার জন্যই বলেছি। তো আমরা উনার যে উসুল সেই উসুলটা এখানেও যদি প্রয়োগ করি তাহলে আমার মনে হয় যে এটাই চূড়ান্ত কথা না, স্বয়ং মাকদিসির এটা চূড়ান্ত কথা না, ফুস্তাদ ছাড়া অন্য শহরগুলো তখনও ঐশ্বর্যশীল ছিল। তবে বাগদাদের অবস্থা কিছুটা খারাপ হয়েছিল, এটা মাকদিসি স্বীকার করেন, এবং মাকদিসি বলেন যে আমি যখন বাগদাদের প্রশংসা করেছি তার অতীতের কথা স্মরণ করে প্রশংসা করেছি, বর্তমানের দিকে তাকে আমি প্রশংসা করিনি। এবং এটা একটা কারণ হচ্ছে বাগদাদে যখন বুয়াইহিরা আসে, আব্বাসি খলিফারা যখন ক্ষমতা হারান এবং একটা তাদের ক্ষমতার হাতে বন্দী হয়ে যান, তখন তাদের পক্ষে অনেক কিছু করার সুযোগ ছিল না। তারা এই শহরে বাস করছিলেন যেটা তাদের পিতৃপুরুষ তৈরি করেছেন, যেখানে আবু জাফর মানসুরের কসরুল খুল ছিল, যেখানে জামে আবু জাফর মানসুর ছিল, সবই ঠিক আছে, সবই ছিল, কিন্তু সেখানে তারা বন্দী ছিলেন এবং শহরের নির্মাণ কাজ, উন্নয়ন প্রকল্প কিংবা জনজীবনে অনেক বেশি প্রভাব তাদের ছিল না। সেই সময়ের ইতিহাস যদি আমরা পড়ি আমরা দেখি বুয়াইহিদের নিয়ন্ত্রণ অনেক বেশি ছিল, 352 হিজরির পরে থেকে 360 হিজরি পর্যন্ত। ওই সময়কার ঘটনার প্রবাহগুলো আমরা দেখি বুয়াইহিদের নির্দেশে শহরে আশুরার দিনে দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে, অনেক সময় তারা বাজারে আগুন ধরিয়ে দিচ্ছে, শিয়া সুন্নিদের দাঙ্গা হচ্ছে এবং বুয়াইহির এগুলো নিয়ন্ত্রণ করছে এবং মানুষকে উস্কে দিচ্ছে, এবং শিয়া মতবাদের যে অনুষঙ্গগুলো সেগুলোকে জুড়ে দিচ্ছে, সাহাবাই কালামকে গালমন্দ করছে। স্বয়ং বাগদাদের বিভিন্ন মসজিদের দেয়ালে সাহাবাই কালামকে স্পষ্ট গালি লিখে দেওয়া হতো রাতের বেলা। পরে শহরে সকালে মানুষ প্রতিবাদ করলে সেগুলো অবশ্যই মুছে দেওয়া হতো, কিন্তু এগুলো হচ্ছিল। অর্থাৎ পরিস্থিতির উপর তখনকার আব্বাসী খলিফাদের অনেক বেশি নিয়ন্ত্রণ ছিল না। তো ওই সময় তিনি যখন বাগদাদকে দেখেছেন তখন সেটা অবশ্যই হিজরি 2য় শতাব্দীর মাঝামাঝি যে বাগদাদ ছিল, যে বাগদাদ প্রতিষ্ঠার সময় যে ঐশ্বর্য সহ ছিল, সেটা অবশ্যই তখন ছিল না, এটা বোঝা যায়। আচ্ছা, এরপরে তিনি যেই পরিচ্ছেদটা এনেছেন সেখানে তিনি বিভিন্ন মাযহাব এবং মতবাদ এবং ফিরকার আলোচনা করেছেন। তো উনি এখানে একটা পর্যবেক্ষণ বলছেন যে উনার সময় উনি বলেন যে আমার সময় এখন বর্তমানে 18টা ফিরকা আছে, এর মধ্যে হচ্ছে 4টা মাযহাবের, 4টা হচ্ছে আকীদার, আরও 3-4টা বিভিন্ন বিষয় উনি বলেছেন। তো এটা আসলে চূড়ান্ত কোনো বিষয় না, বরং আমরা যদি ওই সময়ের পর্যালোচনা করি তাহলে আরও অনেক ফিরকা দেখি। এখন হতে পারে এটা উসুলি দৃষ্টিকোণ থেকে মত পার্থক্য হতে পারে, উনি কোথাও 2টা ফিরকাকে মূলত একটা ফিরকার শাখা ধরেছেন, আবার কেউ হয়তো আলাদা বিবেচনা করেছেন, তো সেই হিসাবে পার্থক্য হতে পারে। যাই হোক, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে উনি বিভিন্ন ফিরকার এরপর নাম আলোচনা করেছেন যে কারা কোথায় থাকে, কাদের আকীদার মৌলিক বিশ্বাস কী। সেখানেও তার সাথে কিছু ক্ষেত্রে দ্বিমত করার সুযোগ আছে, যে তিনি হয়তো যেটা তাদের আকীদার কথা বা মৌলিক আকীদার কথা বলছেন সেটা তাদের নাও হতে পারে, যেটা আমরা যদি ওই সময়ের আরও যারা এইগুলো নিয়ে লিখেছেন, ফিরাক নিয়ে, মিলাল নিহালের যে কিতাবগুলো আছে সেগুলো দেখলে হয়তো ওই ব্যাপারটা আরও স্পষ্ট বোঝা যাবে, কারণ যেহেতু এটা ওই বিষয় কিতাব না, এখান থেকে তথ্য পাওয়া যাবে, কিন্তু এটাকে একটু পর্যালোচনা করার জন্য মিলাল নিহালের যেগুলো শাহরিস্তানি রাহিমাহুল্লার যে লেখাগুলো সেগুলোর সাথে আমরা পর্যালোচনা করতে পারি। কিন্তু এটাও বেশ লম্বা চ্যাপ্টার এবং এখানে তিনি অনেকের কথা আলোচনা করেছেন। তারপর উনি নিজের সফরের কথা বলেছেন যে সফরে তো আমি অনেক কিছু করেছি, আমি মসজিদের মিম্বরে আজান দিয়েছি, মিম্বর দাঁড়িয়ে খুতবা দিয়েছি, এবং জামে মসজিদের চত্বর দাঁড়িয়ে মানুষকে ওয়াজ করেছি, অনেক সময় বিভিন্ন মাদ্রাসায় দর্শ দিয়েছি, অনেক বিভিন্ন মজলিসে দাওয়াত পেয়েছি, সেখানে গিয়ে কথা বলেছি, মানুষের একেবারে দৃষ্টির আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছি, আমি কাজী এবং বরেণ্য পদে যারা ছিল তাদের খেদমত করেছি, এবং যুগের সালাতিন, শাসক এবং উজির যারা তাদেরকে সম্বোধন করে কথা বলেছি। এই যে উনার দীর্ঘ সময় সফর, প্রায় ধারণা করা যায় যে উনি লম্বা সময় সফর করেছেন মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায়। তো সেখানে তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করতে হয়েছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে নিজের পরিচয় দিতে হয়েছে, বিভিন্ন বেশভূষা অবলম্বন করতে হয়েছে, সেগুলোর কথা উনি বলছেন। এবং এখানে উনি লম্বা একটা আলোচনা করেছেন উনি কী কী করেছেন সেগুলোর।
এগুলো ভিতরে আরও বিস্তারিত আলোচনা করেছেন, শিরোনামে অল্প কিছু আলোচনা করেছেন। এরপর একটা পরিচ্ছেদ এনেছেন যেখানে উনি বলছেন যে এমন কিছু জায়গা যেগুলো সম্পর্কে মানুষ অদ্ভুত বিশ্বাস রাখে, যেমন একটা গ্রামের কথা উনি বলছেন যে যেটা সম্পর্কে অগ্নিপূজকরা ধারণা রাখে যে এটা হচ্ছে পুরো বিশ্বের কেন্দ্রবিন্দু। বিশ্ব যদি একটা গোলক হয় তাহলে তার কেন্দ্র একেবারে মধ্যবিন্দু যেটা, সেই জায়গাটা হচ্ছে এটা। এই জন্য অগ্নিপূজকরা প্রতি বছর এখানে আসে এবং উপাসনা করে। তারপর আরও উনি বিভিন্ন জায়গা সম্পর্কে বলছেন যে অনেক জায়গা সম্পর্কে বলা হয় যে এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কবর আছে, কেউ বলেছে সেটা হিন্দুস্তানে ভারতবর্ষে আছে, আবার কেউ বলছে যে এটা অমুক পাহাড়ে আছে। এগুলো সম্পর্কে উনি কিছু মানুষের মধ্যে প্রচলিত কথা বলেছেন, কিন্তু কোনো সিদ্ধান্ত দেন নেই, যেগুলো নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের কথাবার্তা প্রচলিত আছে। তারপর একটা চমৎকার অধ্যায়, সেটা হচ্ছে ফকিহদের জন্য উনি সংকলন করেছেন, সেটা হচ্ছে শহর আসলে কোনগুলো। ইসলামী ফিকহের অনেক বিধান যেটা শহরের সাথে সম্পৃক্ত, অর্থাৎ এটা শহরে হলে এক ধরনের বিধান আসে, অন্য জায়গায় আরেক রকম। তো এখন শহর কোনটাকে ধরা হবে কিংবা ধরা হবে না, উনার সময় তিনি বিভিন্ন অঞ্চল ধরে ধরে বলছেন যে এই অঞ্চলে এটাকে শহর ধরা হবে, এটাকে শহর ধরা হবে, এটাকে শহর ধরা হবে। অনেক লম্বা আলোচনা করেছেন, একেবারে প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে প্রচুর শহরের নাম উনি উল্লেখ করেছেন। আমার ধারণা সব মিলিয়ে এখানে 300-350 শহরের নাম হতে পারে, আমি গুনে দেখিনি, কিন্তু প্রচুর পরিমাণে তিনি আলোচনা করেছেন। তো এটা হচ্ছে ওনার মোটামুটি ভূমিকা আরও কিছু কথা বলেছেন। এরপরে উনি মূল বইয়ে প্রবেশ করেছেন। তো মূল বইয়ে তার উসলুবটা কি সেটা একটু আমরা বলি, মানে তার লেখার পদ্ধতিটা কি। পদ্ধতিটা হচ্ছে উনি প্রথমে কোনো একটা অঞ্চলের কথা নাম বলেন, অর্থাৎ ইকলিমের কথা বলেন। ইকলিম যেমন ধরুন প্রথম আলোচনাটা উনি শুরু করেছেন জাজিরাতুল আরব দিয়ে। তো প্রথমে উনি হচ্ছে এটার ভৌগোলিক বিবরণটা দেন যে এই অঞ্চলটা কোথায় অবস্থিত, কোন এলাকা থেকে কত দূরে অবস্থিত, যাতায়াতের পদ্ধতি কি, এখানকার পথগুলো কোথায় কোথায় গিয়েছে, এখানকার থেকে মূল সড়ক যেগুলো সেগুলো কোথায় বের হয়েছে, কোথায় গিয়েছে, কোথায় মিশেছে, এগুলো নিয়ে আলোচনা করেন একটা চ্যাপ্টারে। অনেক পৃষ্ঠা ধরে লম্বা আলোচনা করেন, এবং এখান থেকে কেউ চাইলে ম্যাপ তৈরি করতে পারবে মানে তার বিবরণ থেকে। এবং এই জন্যই আমরা দেখি যে প্রাচীনকালে আব্বাসি আমলে বিভিন্ন যে ম্যাপ থাকে, ম্যাপ আমরা দেখি এগুলো অনেকগুলো এই ধরনের বিবরণ থেকেই বিভিন্ন জন তৈরি করেছেন। বিশেষ করে ওরিয়েন্টালিস্টদের এখানে অনেক কাজ আছে, তারা এই ধরনের অনেকগুলো ম্যাপ তৈরি করেছেন। তো প্রথমে উনি আলোচনা করেন যে এই অঞ্চলের অবস্থান এবং কাঠামোটা কি। এরপরে তিনি আলোচনা করেন যে এখানকার বৈশিষ্ট্য কি, এবং বৈশিষ্ট্য উনি প্রথমে শুরু করেন আবহাওয়া দিয়ে, যেখানে কি গরম বেশি নাকি ঠান্ডা। যেমন জাজিরাতুল আরব সম্পর্কে উনি বলছেন এখানে অনেক বেশি গরম, এখানে নদী নালা এগুলো খুব কম, এখানকার পানিও অনেক বেশি ভালো না। কিন্তু অন্য অঞ্চল সম্পর্কে আবার উনি প্রশংসা করছেন। তো মোটা দাগে ওনার আলোচনাটা শুরু হয় আবহাওয়া দিয়ে, যেখানকার আবহাওয়া কেমন, গরম নাকি ঠান্ডা। তারপর এখানকার পানি কেমন, পানির প্রতি ওনার একটা খুব আলাদা আকর্ষণ আছে। উনি সব জায়গায় বলেন যে এখানকার পানি ভালো কিংবা এখানকার পানি ভালো না, এখানকার পানি সুস্বাদু, এগুলো উনি বলেন। যেমন বাগদাদ সম্পর্কেও উনি বলেছেন এবং পানি একেবারে বিস্তারিত বিবরণ দিয়েছেন যে বাগদাদে দাজলার পানি কেউ পান করে না, যদিও পানি পরিষ্কার, কিন্তু ভালো পানি আসে উবাল্লা থেকে, নহরি ইসা একটা খাল আছে, ওই খাল দিয়ে পানিগুলো আসে, ওই পানি সবাই পান করে। বাগদাদের মানুষ বাগদাদ থেকে বাহির থেকে পানি এনে সেই পানি পান করতো, দজলার পানি পান করতো না সাধারণত। তো এই যে একটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা কিন্তু আমরা মাকদিসির এই বইতে পাই, যেটা হয়তো আমরা আলবিদা আওয়ান নিহায়া কিংবা অন্য তারিখের বইগুলোতে পাবো না। অর্থাৎ ওই যুগের সমাজ সংস্কৃতি, মানুষের জীবনযাত্রা, সেটা বোঝার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। তো এরপরে উনি হচ্ছে এখানকার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন যে এখানকার পেশা কি, এখানকার বাণিজ্যিক দ্রব্য কি, এখানকার থেকে কোন কোন জিনিস মুসলিম বিশ্বে কোন কোন শহরে যায়। যেমন উনি নিশাপুরের কথা বা মধ্য এশিয়ার শহরগুলোর কথা যখন বলেছেন, তখন সেখানে কাচের ব্যবসার কথা বলেছেন, এবং সেখানে মানুষের যে বিভিন্ন তৈজসপত্র নির্মাণ করে সেগুলোর কথা বলেছেন, যেগুলো বিভিন্ন জায়গায় যায়, রেশমি রুমাল, কাপড়। এবং দামেস্কের কথা যখন বলেছেন, সেখানকার ইস্পাত এগুলোর কথা বলেছেন যেগুলো যায়। আবার মধ্য এশিয়ার কিছু কিছু অঞ্চল থেকে খনিজ পদার্থ বের হতো, খনিজ পদার্থ সংগ্রহ করা হতো, মূল্যবান আখিক পাথর কিংবা অন্যান্য পাথর সংগ্রহ করা হতো, সেগুলোর কথা বলেছেন যে এগুলো এখান থেকে আমদানি হয়, আবার ওখান থেকে রপ্তানি হয়। এই সবগুলো আলোচনা তিনি এখানে করেন। পাশাপাশি তিনি আরেকটা করেন যে এইসব শহরের ট্যাক্সের পরিমাণ কেমন, অর্থাৎ কেউ যখন অন্য শহর থেকে কোনো মালামাল নিয়ে আসে তখন কোন পণ্যের বিপরীতে কী পরিমাণ ট্যাক্স ধরা হয় সেটা উনি বলেছেন, ওই যুগের রিতল হিসাবে উনি বলেছেন। এটা একটা লম্বা আলোচনা, সবগুলো শহরের পাশাপাশি তিনি আলোচনাগুলো করেছেন। প্রাসঙ্গিকভাবে কোথাও যদি তিনি মনে করেছেন শাসকদের আলোচনা করা দরকার, সেখানে করেছেন, কিন্তু মোটা দাগে শাসকদের কথা তিনি আলোচনা করেননি। মাঝে মধ্যে বলেছেন যে এখানে এখন তাদের শাসন চলতেছে এবং তাদের শাসনের ফলে এই প্রভাবটা ইতিবাচক পড়েছে কিংবা এই প্রভাবটা নেতিবাচক পড়েছে। এটা উনি সব ক্ষেত্রে বলেন নাই, কিছু কিছু ক্ষেত্রে বলেছেন। এরপরে তিনি সেখানকার যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে, কোনো আলেম ওলামা থাকে, কোনো ফিরকা থাকে, কোনো মাযহাব থাকে, তাদের সাথে তার কোনো ব্যক্তিগত স্মৃতিচারণ থাকে, তখন সেটা উল্লেখ করেছেন। অর্থাৎ আমরা ভ্রমণ কাহিনী বলতে যেটা বুঝি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই দৃষ্টিকোণ থেকে যদি এটা মাপি, আমার মনে হয় এটার 30-35% হবে ভ্রমণ কাহিনী, বা আরও কম হতে পারে, আর বাকি পুরোটাই হবে ভৌগোলিক বিবরণ। তো এই জায়গা থেকে এই বইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যেমন উনি যখন ইস্পাহানে যান, তো ইস্পাহানে তার এক বৃদ্ধের সাথে দেখা,
তো মাকদিসি, ওই বৃদ্ধ মাকদিসিকে বললেন যে আমাদের এখানে এক লোক এসেছে, আজীব এক লোক, সে বলে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু, মুয়াবিয়া নাকি আল্লাহর নবী না। কি আজীব কথা, একটা নতুন ধর্ম নিয়ে এসেছে। তো মাকদিসি তো অবাক যে আপনি এটা কি কথা বললেন, মুয়াবিয়া কি আল্লাহর নবী নাকি? তখন সেই লোক বললো, আরে তুমি কি এটা বিশ্বাস করো না, তোমার উপর আল্লাহ লানত। তারপর সেই লোক এবং তার অনুসারী কয়েকজন মিলে মাকদিসিকে মারতে গেল এবং উনি অনেক কষ্টে কয়েকজন তাকে উদ্ধার করলো। তো মূলত তিনি সেখানে ইস্পাহানে যাদের সাথে তার এই ঘটনা ঘটেছে তারা ছিল ইয়েজিদি ফিরকার লোক। আজকে এখনও বর্তমান ইরাকের কুর্দিস্তান বিভিন্ন অঞ্চলে তাদের সন্ধান পাওয়া যায়। বর্তমান বিশ্ব বেশ কিছু পরিমাণে ইয়েজিদিরা বসবাস করে। তো ইয়েজিদি ফিরকার সাথে তার দেখা। বসরায় যিনি যখন গিয়েছেন সেখানে সালেমিয়া নামে একটা ফিরকার সাথে দেখা, যারা সাহল বিন আবদুল্লাহ তুস্তারি রাহিমাহুল্লার একজন অনুসারীর ফিরকা, এবং যারা খুব জাহেদ মানুষ ছিল, খুবই জুহদ করতো, সুফিদের একটা ধারা ছিল, এটার সাথে তার সাক্ষাৎ। তো বিভিন্ন এলাকায় তার বিভিন্ন ফিরকার সাথে সাক্ষাৎ হয়েছে, বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে, সেগুলো তিনি এই বইতে লিখেছেন, কিন্তু সেটার পরিমাণটা আমরা বলবো যে বইয়ের কলেব অনুসারে মোটামুটি কম। তো এই বইটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমরা আগে বিভিন্ন আলোচনায় বলেছি যে ইতিহাসের উপাদান শুধু রাজনৈতিক ইতিহাসের যে বইগুলো সেগুলোই না, মুসলমানদের ইতিহাসের উপাদান ওই সময়কালে রচিত ভূগোলের যে বই আছে সেগুলো, কিংবা ভ্রমণ কাহিনী যেগুলো আছে, আত্মজীবনী, চিঠিপত্রের সংকলন, যা কিছু পাওয়া যায় সব কিছুই একটা সময় বা কালের প্রতিনিধিত্ব করে এবং সেখান থেকে ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া সম্ভব। এই বইটা প্রথম 1898 সালে কলকাতা এশিয়াটিক সোসাইটি থেকে ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় এবং সেই ইংরেজি অনুবাদের পিডিএফ এখনও ইন্টারনেটে অ্যাভেলেবল, এবং এরপরে আরও বেশ কিছু ইংরেজি অনুবাদও প্রকাশিত হয়েছে, কিন্তু সেগুলো কোনো পিডিএফ আমি আমার সন্ধানে এখন পর্যন্ত পাইনি। তো তো কেউ যদি এটা পড়তে চান তাহলে কলকাতা এশিয়াটিক সোসাইটি সংস্করণটা সংগ্রহ করতে পারেন, যদিও সেটা পিডিএফ কোয়ালিটি খুবই খারাপ, পড়তে কষ্ট হবে। বাকি কারো যদি আসলে আগ্রহ থাকে তাহলে আমার মনে হয় এটা খুব বেশি বড় কোনো বাধা না, পিডিএফের এই কষ্টগুলো সহ্য করাই যায়। এই বইটা আসলে কেন পড়া দরকার? পড়া দরকার এই কারণে যে সেই সময়ের সামাজিক অবস্থা, জনমানুষের পরিস্থিতি, তাদের জীবনযাত্রা, এটা যদি জানতে চাই তাহলে এই বইগুলো আমরা পড়তে পারি। আর অনেক সময় এই জাতীয় বইয়ের আলোচনা করলে অনেকে বলেন যে বইটা অনুবাদ করা দরকার। তো আমার মনে হয় এই জাতীয় বই আসলে আগাগোড়া অনুবাদ করাটা মুশকিল, এবং সেটা সম্ভবত দরকারও নেই, কারণ এখানে অনেক আলোচনা আছে যেটা আমাদের এই যুগের সাথে প্রাসঙ্গিক না, আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো কাজেও লাগবে না এবং আমাদের আগ্রহের বিষয়ও হবে না, বা পাঠক এটা খেয়েই হারাবেন। তো এটাতে যেই কাজগুলো করা যায়, আমাকে এই বইটা নিয়েই 2016 সালে মাওলানা মঞ্জুর আহমদ, যিনি রহমতের সম্পাদক ছিলেন, খুব বিখ্যাত মানুষ আমাদের ঘরানায়, একজন বরেণ্য লেখক, তিনি আমাকে বলেছিলেন, তখন ইসলামী পয়গাম নামে একটা পত্রিকা বের হতো, 2016 না, ভুল বললাম, 2018 সালে। তো তিনি আমাকে বললেন যে ইসলামী পয়গামে তুমি এই বইটার উপরে ধারাবাহিক একটা লেখা লিখো, লেখার শিরোনাম হবে মাকদিসির চোখে হিজরি 4th শতাব্দীর মুসলিম বিশ্ব। তো আইডিয়াটা খুবই চমৎকার ছিল এবং আমি অনেক দূর লিখেছিলামও, প্রায় 90-100 পৃষ্ঠার মতো লিখেছিলাম, জমা দিব, কিন্তু এরপরে হচ্ছে পত্রিকাটা বন্ধ হয়ে যায়, খুবই দুঃখজনক ঘটনা। তো ওখানে আমি যেটা চেষ্টা করেছিলাম, কাজটা অসমাপ্ত, হয়তো কখনো সমাপ্ত করতে পারবো কি না আল্লাহ জানে। আসলে জীবনের ব্যস্ততা এক এক সময় এক এক রকম থাকে, সবসময় তো সব কাজ করা যায় না। তো ওখানে আমি যেটা করেছিলাম যে মাকদিসির এই সফরনামাটাকে খোলাসা, অর্থাৎ এক এক অঞ্চল সম্পর্কে তিনি যে পর্যবেক্ষণ দিয়েছেন সেই পর্যবেক্ষণের সার নির্যাসটা বলেছি, এবং পাশাপাশি অন্য যাদের বক্তব্য পাওয়া যায়, যেমন ইয়াকুবি, ইবনে খুরদাসবে, কিংবা আরও পরের যারা আছেন, ইবনে জুবাইর, তিনি অনেকগুলো এলাকা সফর করেছেন, তাদের পর্যবেক্ষণের সাথে পর্যালোচনা করেছি, অর্থাৎ তাদের বক্তব্যগুলো পাশাপাশি উদ্ধৃত করেছি যে 2 শতাব্দী পরে এই ধরনের সিচুয়েশন দেখা গিয়েছে, বা ইবনে জুবাইর যখন সফর করেছেন তখন তিনি বিষয়টাকে এভাবে উপলব্ধি করেছেন। এটা একটা পর্যালোচনা করে আমি মূলত মাকদিসির কথাগুলোকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম, সেখানে সরাসরি অনুবাদ না। তো এটা একটা কাজের তরিকা হতে পারে। আরেকটা হতে পারে, দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর খুরশিদ আহমদ ফারিক, উনি 60-এর দশকে এটা একটা উর্দু অনুবাদ প্রকাশ করেছিলেন। তো উর্দু অনুবাদে উনি করেছিলেন কি, আমরা যে ভূমিকার কথা বললাম এই ভূমিকাটা পুরোই বাদ দিয়েছেন এবং ভেতরের অংশ শুধু অতটুকু অনুবাদ করেছেন যেটা কোনো প্রাসঙ্গিক বা যেই তথ্যটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ লম্বা আলোচনা বা অপ্রাসঙ্গিক আলোচনাগুলো বাদ দিয়েছেন, শুধু গুরুত্বপূর্ণ তথ্য অনুবাদ করেছেন। তো ওই ধরনের নির্বাচিত অংশ অনুবাদ হতে পারে, কিন্তু সেক্ষেত্রে খুরশিদ আহমদ ফারিকের যে কাজ, সেখানে আসলে অনুবাদটা মানে ভূমিকাটা অনুবাদে বাদ দেওয়া ঠিক হয়নি, কারণ ভূমিকাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো থাকতে পারে। তো চাইলে কেউ সেগুলো নিয়ে কাজ করতে পারে, কিংবা মাওলানা মঞ্জুর আহমদ সাহেব যেভাবে বলেছেন যে মাকদিসির চোখে হিজরি 4th শতাব্দীর মুসলিম বিশ্ব, সেই অনুসারেও কাজ হতে পারে। আমার মনে হয় এটা খুবই চমৎকার কাজ, আর আমার পক্ষে করা সম্ভব হবে কিনা সেটা জানি না, কেউ চাইলেই করতে পারেন। এই চিন্তাটা আমি ছড়িয়ে দেওয়ার জন্যই, আমার কাছে মনে হয় যে এই চিন্তাটা খুব সুন্দর, ছড়িয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বলা। তো এই বইটার আসলে গুরুত্বের জায়গাটা বলি, অনেকগুলো গুরুত্বের জায়গা আছে। একটা সহজ উদাহরণ দিই, আধুনিককালে যারা গবেষণা করেন তারা আব্বাসি আমলের সামাজিক সাংস্কৃতিক অবস্থা নির্মাণের জন্য বেশ কিছু বইয়ের সাহায্য নেয়, এর মধ্যে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি পি কে হিট্টির আরব জাতির ইতিহাস যে বইটা আছে, হিস্ট্রি অফ আরবস, সেই বইটা দেখেন তাহলে দেখবেন যে সেখানে আব্বাসি আমলের জনজীবনের যেই চ্যাপ্টার নিয়ে যে আলোচনাটা করেছেন সেই চ্যাপ্টারে বেশিরভাগ রেফারেন্স এই বই থেকে দেয়া,
আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম, এশিয়াটিক সোসাইটি সংস্করণটাই তার সামনে ছিল। তো ওখানে এটা থেকে প্রচুর উদ্ধৃত দিয়েছেন। পরবর্তীকালে যারা বাগদাদ বা মুসলিম বিশ্বের কোনো শহর নিয়ে আলোচনা করেছেন, যেমন আমার কাছে একটা বই আছে বাগদাদ ডিউরিং আব্বাসি পিরিয়ড, সেখানেও দেখা যাচ্ছে এই বইটি থেকেই প্রচুর রেফারেন্স দিয়েছেন। অর্থাৎ গবেষণা করার জন্য এটা খুব চমৎকার। আবার পাশাপাশি কেউ যদি ইতিহাসের একটা সময়কে আবেগের সাথে পড়তে চায়, একটা সময়কে তার জনজীবন সম্পর্কে সব কিছু সহ ধারণ করতে চায়, শুধু যুদ্ধের একরোখা যুদ্ধের আলাপ নয়, বরং সামাজিক সাংস্কৃতিক জনজীবন, মানুষের ব্যস্ততা, মানুষের চিন্তাধারা সব কিছু সহ পড়তে চায়, সেক্ষেত্রে এই বইটা পড়া খুবই চমৎকার। এবং এগুলো আসলে কিছু কিছু করে আমাদের পড়া থাকা উচিত যারা আমরা ইতিহাস নিয়ে পড়তে চাই। তো ইংরেজি অনুবাদও যেহেতু আছে, আমরা যারা সরাসরি আরবি পড়তে পারবো না তারা ইংরেজি অনুবাদ পড়তে পারি, যারা উর্দু থেকে পড়তে চাই তারা খুরশিদ আহমদ ফারিকের অনুবাদটাও পড়তে পারি, সেটাও খারাপ না, আমার কাছে বেশ ভালো লেগেছে, সুন্দর। রেখতা.com-এ সেটার পিডিএফও পেয়ে যাবেন, সেখান থেকে পড়তে পারেন। আল্লাহ আমাদের সবাইকে বইপত্র পড়া এবং সেগুলো থেকে সঠিক পদ্ধতিতে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।